কোয়ার্টার গার্ডে। আমি যখন বলছি যে এরা এরা ছিল, হ্যাঁ, তখন এই সৈনিকদের মধ্যে কয়েকজন আবার একটু মন খারাপ করে বসছে যে আমি কেন সবাইকেই বলছি না ওভারঅল ভালো ছিল, এ পেলে তো আলহামদুলিল্লাহ। বাট আওয়ামী হুম। লীগের শহীদের মর্যাদা পাওয়া একজন বিডিআর সদস্য, আমরা আওয়ামী লীগের আমলেও কখনো ইয়ে পাইনি, শহীদের মর্যাদা পাইনি, এখন পর্যন্ত পাইনি, কিন্তু শহীদ সেনা দিবস কিন্তু হয়ে গিয়েছে কথাবার্তা। হ্যাঁ, হুম। হুম। সব জায়গায় জানানো হবে যে আমার হাজবেন্ড দেশদ্রোহী ছিল, পিলখানা হত্যাকাণ্ডের পিছনে আমার হাজবেন্ডের হাত ছিল, ইয়েদের সাথে, আপনার সৈনিকদের সাথে মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যাদের এই লাশটা একসেপ্ট করবে না এই কথা বলা হবে। জি, তো এই জন্য তো আমার এখন কথা কি জানেন, আমি কাউকে নিয়ে মন্দ কথা বলতে রাজি না নাম নিয়ে, কিন্তু কেউ যদি বলেন যে আমি তো বাবা বাংলাই শুনেছি, হিন্দি উর্দু শুনিনি, আমি তখন আমি বলবো প্রত্যেকের তাহলে আহ ওই সময় থেকে এখন পর্যন্ত অনুদানের হিসাবটা করেন। হুম। হুম। কারণ আমি আপনাদেরকে যদি রাইফেল দিয়ে পিটানোই হয় তাহলে নিশ্চয়ই কোনো সৈনিক বা মানে বিডিআর বা আর্মির লোকজনে পিটাবার কথা না। তাদের এক ধরনের শ্রদ্ধার বোধ থাকার কথা ফ্যামিলির প্রতি, জি। তাই তো? এবং আর হ্যাঁ দেখেন, একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন 9 সালের একটা ইন্টারভিউ আছে আমার একটাই চ্যানেল ওয়ানে, মাঝে মাঝে একটু একটু দেখা যায়, ওটার মধ্যে আমি বলছি খুব খারাপ ছিল, সবাই খুব মিসবিহেভ করেছে। শেষের দিকে অল্প একটু শুনবেন যে কয়েকজন ছিল আমাদেরকে ভালো ব্যবহার করেছে। হ্যাঁ, হুম। আমি কিন্তু সেই 9 সালেও এই কথাটাই বলেছি। ইন্টারভিউটা অনেক বড় ছিল, কেটে দেওয়া হয়েছে, হ্যাঁ, ওইখানে কিন্তু এই কথাটুকু শুনতে পাওয়া যায়। তো তাহলে আমার সেই 9 সালের কথাও কিন্তু এই সালেও একই কথা, ওটার মধ্যেও অনেক কথাবার্তা কেটে দেওয়া হয়েছে, আর এখন তো আমি স্পষ্ট ভাবে বলছি। তো তার মধ্যে থেকে অনেকে বলছেন যারা আপনার সঙ্গী ছিলেন বা ওইখানকার, ওনারা জি, শুনেন নাই আপনি শুনেছেন, মানে এই দিয়ে জি, প্রমাণ করতে চাই আর কি যে আপনি আপনার মাথা জি, নষ্ট নাকি। জি, মাথা নষ্ট এখন। শুধু আমার মাথা নষ্ট না তো, যে আমাদের যে ভাইগুলো আমাদের জন্য, মানে আর্মি অফিসার ভাইগুলো মনে করেন যারা আম, শেখ হাসিনাকে দিয়ে মানে ভিকটিম হয়েছেন, হ্যাঁ, তো তারা যখন জেলে গেছেন, বিডিআর সৈনিকদের সাথে কথা হয়েছে, তারাও জেলে গিয়ে কিন্তু পাগল হয়ে গিয়ে আমার মতো এগুলো শুনেছেন। হ্যাঁ, হুম। বিডিআর সৈনিকদের কাছ থেকে। আবার সিভিলিয়ান যারা বিভিন্ন কারণে সরকারের কাছ থেকে, বিগত সরকারের কাছ থেকে এভাবে ভিকটিম হয়ে আবার জেল থেকে আসছে, মানে তারা সিভিলিয়ান, হুম। হুম। তারাও একইভাবে সেই সৈনিকদের কাছ থেকে এগুলো শুনে আসছে। আবার বিডিআর সৈনিকদের সাথে যারা রিলিজ সরি রিলিজ হয়ে দেখা হলো আমার সাথে, তারাও একই কথা বলছে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো বলেন? সবাই হুম। পাগল হয়ে যাচ্ছে আমার মতো। সবাই পাগল, মানে যারাই হিন্দি কথা শুনেছে তারাই পাগল। হ্যাঁ, এই হ্যাঁ, আর কি, হিন্দি সেটাই, কথা শোনা যাবে সেটাই। না সেখানে। হুম। না, হিন্দি কথা শোনা যাবে না, শুধুই বিডিআর এর সৈনিকরা এগুলা করেছে। হ্যাঁ, আবার আরেকটা জিনিসও এখানে হচ্ছে, বিডিআর সৈনিকদেরকে দেখছি যে এদেরও কিছু একটা প্রবলেম আছে। হ্যাঁ, যেমন আমি যাকে দেখেছি যে এ এর এখানে সমস্যাগুলো করেছে কোয়ার্টার গার্ডে, আমি যখন বলছি যে এরা এরা ছিল, হ্যাঁ, তখন এই সৈনিকদের মধ্যে কয়েকজন আবার একটু মন খারাপ করে বসছে যে আমি কেন সবাইকেই বলছি না ওভারঅল ভালো ছিল। এই হুম। এই যে আমি বললাম না একটা বৈষম্যর কথা, যে আমি আহ, মানে সেভ করব, আমি যেটা সত্যি আমি তো সেটাই বলবো, হ্যাঁ, তো সেখানে তো আমি দোষীকে বলবো না যে এও ছিল না, এটা তো আর আমি হুম। বলতে হুম। পারি না, হুম। বলতে পারি? হ্যাঁ। তো এখন জিনিসটা হচ্ছে এটাই, যে ইভেন দেখা গেছে যে যেই লোককে দেখেছি, যে আমাদের একজন লেফটেন্যান্ট কর্নেল ভাবি সহ আরো কিছু ভাবিকে বের করে বুট পলিশ করিয়েছে। হ্যাঁ, হুম। আবার একজনের সন্তান হচ্ছে খুবই কান্নাকাটি করে বলল আমাকে যে তার বাবা মারা গিয়েছে। তারপরে যখন কিছুদিন আগে সেদিন কমিশনে সাক্ষী দিয়ে আসার পর আমি যখন ছবি দেখলাম, ছবিতে গিয়ে আমি দেখলাম যে আরে এই লোকও তো ছিল ওই বুট পলিশ করানোর সময়। হ্যাঁ, হুম। তখন আমি জাস্ট লস্ট, যে এতদিন ধরে এই লোকটা তো আমাকে বলছে যে তার বাবা তো ভালো ছিল। আবার যে হচ্ছে ডিএডি তৌহিদ, হ্যাঁ, ডিএডি তৌহিদের ব্যবহার খারাপ, তার হাতের মার আমার নিজের গায়ে, আমার এই জায়গায় লেগে, আমার এই জায়গাটা জখম ছিল অনেকদিন। হ্যাঁ, তার মেয়ে আমার কাছে এসে কান্নাকাটি করে, পরিচয় না দিয়ে, তার মেয়ে আমাকে বলছে
শেখ হাসিনা ফাঁসিয়েছে। তো আমার কথা হচ্ছে, শেখ হাসিনা ফাঁসিয়ে দিল শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, নানক, তাপস, হ্যাঁ, এরা কেউ কোয়ার্টার গার্ডে দাঁড়ানো ছিল না, তাহলে সে অত্যাচার হুম করলো কেন? হুম আমি কি বোঝাতে পেরেছি? তো আমার কথা হচ্ছে শেখ হাসিনার সময়ের ঘটনা, হ্যাঁ, অবশ্যই আহ পুরা ব্যাপারটাই ঘটানো হয়েছে বাইরের লোক দিয়ে, কিন্তু যারা দোষী তো দোষী। আমি যতটুকু আমার ক্ষুদ্র চিন্তা ব্রেনে আমি যতটুকু বুঝি, যখন আমার হাজবেন্ড বলতো যে দেখো, যখন তুমি এমিনিটি তোমাকে দেওয়া হচ্ছে, হ্যাঁ, তখন আমি নাই, তুমি যখন বের হচ্ছ, যদি কোনোভাবে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তাহলে কিন্তু আমার কোর্ট অফ ইনকোয়ারি হবে, আমার চাকরি চলে যেতে পারে। ইভেন অন্য অফিসার যখন এই গাড়িটা ইউজ করছে কিন্তু গাড়িটা আমার নামে, সেটাতেও কিন্তু আমার প্রবলেম হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো আমি মানে এতটুকু ওর কাছ থেকে আমি শুনেছি। তো যার জন্য আমি মনে করি এটাই যদি নিয়ম হয়ে থাকে, তাহলে পুরা পিলখানার ভিতরে যখন ঘটনাটা হলো, যে হুম বাইরে থেকে ভারতীয় লোক বা আওয়ামী লীগের বাইরের লোক অথবা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ঢুকে এই ঘটনা, তো এত বিডি সদস্য ছিল, তারা এই ঘটনাটার সাথে জড়িত ছিল, মানে সার্ভিং সিনিয়ররা বিডিআর এর, তারা কেন তখন হুম বাধা দিল না? তারা কেন জুনিয়রদেরকে তখন ভয় দেখালো, যারা জুনিয়ররা আগে আসতে পারলো না, বিডিআর সদস্যদের কথা বলছি, তাই না? তারাও তো হুম এটা ইন্ধন দিয়েছে। আর এটা আমাকে বলতেই হচ্ছে, আপনি দেখবেন যে আওয়ামী লীগের আমলে একজন সদস্য, হ্যাঁ, 15 সালে গেজেট পাশ করে আপনার ইয়ে হয়েছে, শহীদের মর্যাদা পেয়েছে। তো আল্লাহ হুম যদি শহীদ কবুল করে, অবশ্যই তার শহীদের মর্যাদা আল্লাহর কাছ থেকে পেলে তো আলহামদুলিল্লাহ। বাট আওয়ামী হুম লীগের শহীদের মর্যাদা পাওয়া একজন বিডিআর সদস্য, আমরা আওয়ামী লীগের আমলেও কখনো ইয়ে পাইনি, শহীদের মর্যাদা পাইনি, এখন পর্যন্ত পাইনি, কিন্তু শহীদ সেনা দিবস কিন্তু হয়ে গিয়েছে। হ্যাঁ, তো হুম আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শহীদের মর্যাদা পাওয়া। হ্যাঁ, হুম যে গেজেট পাশ করে শহীদের মর্যাদা আনা হলো না এই শেখ হাসিনা চলে যাওয়ার পর, 7 মাস পর, এখন তো প্রায় 7 মাস, সাত 7 মাস মাস পরেও, তাই না? কিন্তু শহীদ সেনা দিবস নিয়ে এত এত মানে হাইলাইট করার কি আছে আমি এটা জানি না। হ্যাঁ, এটা বললাম তো, যেটা আমার জন্য গর্বের বিষয় যে আমার হাজবেন্ড একজন আর্মি অফিসার শহীদ ছিলেন। হ্যাঁ হ্যাঁ, দিবস পালন কিন্তু করা হবে। এর থেকে কি ইম্পর্টেন্ট ছিল না যে আপনার মানে অফিসারদেরকে শহীদের মর্যাদা দেওয়াটা গেজেট করে? আর যে আপনার এটা একটা কন্ট্রাডিক্টরি হয়ে যায় এই কারণে, আম, নুরুল ইসলাম সাহেবের কথাটা যেটা শহীদ বলা হচ্ছে, ইনভেস্টিগেশন হোক, ইনশাল্লাহ তখন জানতে পারবেন যে যে সমস্ত বিপদগামী সদস্যরা আগের দিন লিফলেট বিতরণ করেছিলেন, সেই লিস্টে আসলে কার কার নাম আছে। কারণ সৈনিকরা এতই ভীত, এখন যারা বাইরে আছে তাদেরকে এত ভয় দেখানো হয়েছে যে তারা নামগুলো প্রকাশ্যে বলতেও ভয় পাচ্ছে। আর তার সন্তান যে বারবার বলে যে আমার বাবা একমাত্র শহীদ, তাকে যদি একবার কিছু বলা হয়, সে যে সেনা শহীদ অ্যাসোসিয়েশনের মেম্বাররা যখনও এটা হয়নি, অ্যাসোসিয়েশনটা করা হয়নি, তার আগেই গিয়ে বলে দেয়। বলে দেওয়ার পর ওখানে যে এডভোকেট সাহেবরা আছেন, শহীদের সন্তানরা, তাদেরকে দিয়ে আবার বিভিন্ন রকমের ভয় দেখানো হয়, কেস করে দেওয়া হবে। হ্যাঁ, হুম, এগুলা বিডিআর সদস্যদের কাছ থেকে আমার জানা। তো এই ধরনের ভয় যদি ওদেরকে দেখানো হয়, তাহলে ওরা সত্যটা প্রকাশ করবে কি করে? সত্যটা কারণ কিভাবে ওরা করবে? অলরেডি অলরেডি জেল খেটে আসছে। হ্যাঁ, তো হুম এই ধরনের সিচুয়েশন চলছে। তো আমি সে সেখানে বুঝতে পারছেন তো জাস্টিসের বুঝতে ব্যাপারটা। পারছি। হুম যদি লাস্ট 7 মান্থের কথা বলি আপনাকে, হ্যাঁ, আমি যেমন আমাদেরকে 5 তারিখের আগে সব ভুলে যেতে হবে, হ্যাঁ, তা আমি 5 তারিখের আগেটা উজ্জ্ব রেখে বলছি। আমি যদি লাস্ট 7 মান্থের কথাটা বলি, হ্যাঁ, এই 7 মান্থে কেন আমার হাজবেন্ডের ডেড বডি নিয়ে আমি যখন 6 আগস্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট চাইলাম, হ্যাঁ, আমাকে 18ই ডিসেম্বর পর্যন্ত দেওয়া হলো না। আমার তো চাওয়াই ছিল হচ্ছে তানভীরের ডিএনএ টেস্ট করা হোক। হ্যাঁ, তারপরে হচ্ছে, কারণ ওখানে তো ডেড বডি না, এটা পুরো আর্মি জানে। হ্যাঁ, হুম তারপরে হচ্ছে আম, যা হয়েছে ওটা ডিক্লেয়ার করে দিয়ে নতুন করে একটা সার্টিফিকেট ইস্যু করা হোক। আর বলা হয়েছিল যে সর্বোচ্চ সামরিক মর্যাদা দেওয়া হবে। কেন দেওয়া হয়নি? কারণ মাজার ভাই, তানভীর এবং মেজর আজিজুল হাকিম ভাই আলাদা রকমের কাজ করেছিল। হ্যাঁ, তারা হচ্ছে যে ভারতীয় যারা ঢুকেছিল তাদের উপর
তারা তাদের যতটুকু সম্ভব, হ্যাঁ, সেভাবেই তাদেরকে প্রোটেক্ট, মানে অন্যান্য অফিসারদেরকে ঠেকানোর প্রোটেক্ট করার চেষ্টা চেষ্টা করি। করেছিল। জি, হ্যাঁ, সেজন্যই তারা আসলে নাই। তো এখন যা মানে এই যেমন জন্য প্রথম তাদের কয়জনের বডি, মানে তানভীর ভাই সহ আরো কয়জনের বডি পাওয়া যায়নি ওনারা সবার, যাদের নাম বলছে? দেখানো হচ্ছে দুজনের পাওয়া যায়নি। হ্যাঁ, হুম এখন এখন তো কত কিছু গোজামেল দিয়ে তো দুজনের বডিও চলে আসলো। তো আমি হুম হুম জানি না কেন হচ্ছে মেজর গাজ্জালি ভাইয়ের মিসেস সেটা একসেপ্ট করেছেন। তো আমাকেও তো বলা হয়েছিল হাজবেন্ডকে দেশদ্রোহী জানানো হবে। তো এখন হুম যদি একটা মানুষের 19-20 বছরের বড় একটা ডেড বডি দিয়ে বলা হয় যার সাথে হাইট মিলে না, কোনো কিছুই মিলে না, হ্যাঁ, হুম মানে আমার হাজবেন্ড হচ্ছে 5'11.5", হ্যাঁ, আমাকে দেয়া হলো 5'5" হাইটের একজন, যার সাথে হুম ডিএনএ টেস্ট মিলেনি, আমাকে বলেই দিচ্ছে হুম হাইটে মিলছে না। তারপরে হচ্ছে 47 বছরের ডেড বডি। তানভীর আজকে বেঁচে থাকলে ওর বয়স হতো 44, 44 বছর। হুম আমাকে তখনই দেওয়া হয়েছে 47 বছরের ডেড বডি। হুম হুম মানে আপনি জিনিসটা চিন্তা করে মানে দেখেন। গোজামিল দেওয়া আর কি, একটা গোজামিল দিয়ে আপনাকে সান্ত্বনা হ্যাঁ, দেওয়া। হ্যাঁ, হ্যাঁ, তখনও আমাকে বলা হয়েছে যে এখন এখন নিতে হবে। তো তখন যদি পেনশনের কোনো প্রবলেম হয়, আমার হাজবেন্ড তো সুইসাইড করেনি, আমার হাজবেন্ডকে মেরে ফেলা হয়েছে, তাকে যে সম্মানটুকু দেওয়া উচিত সেজন্যই তো আমাকে দেখা উচিত বাংলাদেশ সেনাবাহিনীর, আমাকে এবং আমার বাচ্চাদেরকে, তাই না? বাচ্চাদেরকে। সেটার জন্য আমার পেনশনের ঝামেলা হবে, 7 বছর পর্যন্ত পেনশন আটকানো থাকবে, এটা কোন ধরনের কথাবার্তা? হ্যাঁ, হুম 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 সব জায়গায় জানানো হবে যে আমার হাজবেন্ড দেশদ্রোহী ছিল। পিলখানা হত্যাকাণ্ডের পিছনে আমার হাজবেন্ডের হাত ছিল, ইয়েদের সাথে, আপনার সৈনিকদের সাথে মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যাদের এই লাশটা একসেপ্ট করবে না এই কথা বলা হবে, আর যদি লাশটা নেওয়া হয় তাহলে ফ্যামিলিতে হচ্ছে আমার মানে এটা কেন আমাকে যেটা, আপনি জিজ্ঞেস, মানে আপনারা জানতে চাননি যে না এটা কেন? আমরা তো কিছু বলতে পারবো হুম। না, আমরা কিছু তো বলতে আপনারা পারবো না, কিছু হ্যাঁ। বলতে পারবেন না, জানতেও না, চাইতে না, পারবেন না। না, অসম্ভব। আর তুই এর পর্যায়ে চলে গেছে, আপনি বোঝেন না, আমাকে বলছে তোর যদি বলতেই হয় তুই বলবি, তুই উর্দু কথা শুনেছিস। আমাকে তারেক হুম সিদ্দিকীর ওয়াইফ বলছে। হুম আমাকে প্রাইম মিনিস্টার অফিস থেকে আমাকে হাত ধরে টানতে টানতে এনে রাস্তায় বিজয় সরণির কাছাকাছি যে জায়গাটা আর কি, ওই জায়গাটায় টেনে বার করে দিয়েছে। হুম। আপনি একবার চিন্তা করেছেন আমি একজন শহীদের মিসেস, হ্যাঁ, আমি কি এটা ডিজার্ভ করি? না তার আপনি তারপরে আমি মানে শহীদকে তারা মানে দেশদ্রোহী বানাই ফেলছে, আর সেখানে তো আপনি তো হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ, তো হ্যাঁ, কিছুই সে আশা করার। নিজে একজন দেশদ্রোহী, সে হচ্ছে হুম ভারতীয় এজেন্ট, হ্যাঁ, হুম একটা ইন্ডিয়ান এজেন্ট, আমাকে বলছে আমার হাজবেন্ড দেশদ্রোহী। মানে দেশদ্রোহী। কি, ইভেন আপনি আজকের কথা, আমি আজকের কথাটা আমি চিন্তা করতে পারছি না, আমার হাজবেন্ডের কবর পর্যন্ত আমাকে যেতে দিবে না। আমি বলছি আমি হুম বিটিভির ক্যামেরা নিয়ে যাব, কারণ আমার হাজবেন্ডের যে নাম ওখানে আছে কি নাই ওটা আমি দেখবো। হ্যাঁ, হুম দেখে আমি দেশের মানুষ, দুনিয়ার মানুষকে দেখাবো যে এখন পর্যন্ত এটা কেন বলা হচ্ছে না। এইটা বলাতে মানে এখন পর্যন্ত জানেন, এই এখন পর্যন্ত যে বিটিভির ওই প্রোগ্রাম দুপুরে দেখানো হতো, ওটা হুম না নিষেধ করে দেওয়া হয়েছে আইএসপিআর থেকে, যে ওটা প্রচার করা হবে না। হুম। বুঝতে পেরেছেন আজকে কত তারিখ? চব্বিশ চব্বিশ তাহলে আমরা ফেব্রুয়ারি কি দুই মানে, হাজার পঁচিশ হুম, তাহলে আপনি না হয় ভয়ে ছিলেন 5ই আগস্টের আগ পর্যন্ত, মানে গত 15 বছর। তো এখন মানে আসলে কি ভয় ছিলেন কিনা, আপনাকে ভয় দেখানো হয়েছে কিনা? আমি 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 এরকম কোনো ভয় পেতাম না, হ্যাঁ, আমার জিনিস প্রচার হতো না। আজকের কথা বলেন না, আজকের জিনিস কেন আজকে, প্রচার মানে হয়নি তো, আজকে তার কি 15 বছর পরেও তো প্রচার হচ্ছে না। আমি তো রিপোর্টারের নামও বলে দিব, যমুনা টিভিতে যাকে আমি বারবার ফোন করি, সে এক আর্মি অফিসারের ছেলে, হ্যাঁ, সে আমাকে আসছি আপু করে 5 বার রেডি করিয়েছে, সে আর আসেনি। হুম হ্যাঁ, এরকম বেশ কিছু রিপোর্টার আছে, আবার যারা আমার ইন্টারভিউ নিয়ে যায়, হ্যাঁ। আবার অনেক রিপোর্টার বলে আপা আপনার তো একটু সুস্থতা দরকার। আমি আমি অনেককে বলি আমার কি সুস্থতা দরকার। আবার অনেকে বলে যে অমক, আপনাদের শহীদ পরিবারের অমক জন বলেছে আপনার ইন্টারভিউটা না নিতে। বুঝতে পেরেছেন? আপনি ভুল তথ্য দিবেন, আপনি আহ আহ হত্যাকাণ্ডের জন্য সঠিকভাবে বিচার হবে না আপনার কাছ থেকে ইনফরমেশন নিলে, এর জন্য আপনারটা নেওয়া যাবে না। এগুলো প্রচার হলে ঘটনাটা অন্যদিকে ঘুরে যাবে। তাহলে আমি কি বলবো বলেন?